বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেহ যেন এক নদী, প্রবাহিত হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই প্রবাহী স্রোতে কখনো শান্তি, কখনো উত্তাল ঢেউ, কখনো ক্লান্তি, কখনো আনন্দ। কিন্তু দেহ কি কেবল এক জৈবিক কাঠামো, নাকি এর গভীরে প্রবাহিত হচ্ছে এক আধ্যাত্মিক শক্তি? আজ আমরা প্রবেশ করব সেই রহস্যময় দেহ নদীর সন্ধানে। প্রথমে আমরা আলোচনা করব দেহ নদীর ধারণা সম্পর্কে। প্রাচীন দর্শনে মানব দেহকে একটি নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন একটি নদী উৎস থেকে প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে যায়, তেমনি মানব দেহও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক অবিরাম যাত্রা করে। দেহ স্থির নয়, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমাদের কোষ মরে যায়, নতুন কোষ জন্মায়। আমাদের চিন্তা ভাবনা ও অভিজ্ঞতাও বদলায়। নদীর জল যেমন বিশুদ্ধ থাকতে পারে, তেমনি দূষিতও হতে পারে। দেহও তেমনই, তাকে বিশুদ্ধ রাখা না রাখা আমাদের হাতে। শরীর, মন ও আত্মার মধ্যে যে সম্পর্ক, তাকে বোঝার জন্য দেহ নদীর ধারণা গুরুত্বপূর্ণ। দেহ নদী আধ্যাত্মিক অর্থ। দেহ নদী কেবল জৈবিক উপাদানের সমষ্টি নয়, এর রয়েছে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য। যোগশাস্ত্র মতে মানবদেহে প্রাণশক্তি প্রবাহিত হয় নাড়ি বা চ্যানেলের মাধ্যমে। এগুলো মূলত তিনটি প্রধান নাড়ির মধ্যে প্রবাহিত হয়, যেমন ইড়া নাড়ি, পিঙ্গলা নাড়ি, সুষুম্না নাড়ি। দেহ নদী ও চক্রতন্ত্র। যোগ ও তন্ত্র মতে দেহের বিভিন্ন স্থানে 7টি চক্র রয়েছে, যা এই নদীর গুরুত্বপূর্ণ বাঁক বা ঘূর্ণির মতো কাজ করে। এই চক্রগুলোর মাধ্যমে আমাদের শারীরিক ও আধ্যাত্মিক শক্তির অভিব্যক্তি ঘটে। তন্ত্রে দেহ নদীর গুরুত্ব। তন্ত্রশাস্ত্র মতে মানব দেহই সাধনের ক্ষেত্র। শরীর মাদং খুলো ধর্ম সাধন নম, অর্থাৎ শরীরের প্রথম সাধনার স্থান। দেহ নদী প্রবাহ যত বিশুদ্ধ হবে, সাধনাও তত উন্নত হবে। এখন আমরা আলোচনা করব যোগ, তন্ত্র ও সাধনা তত্ত্বে দেহ নদীর স্থান সম্পর্কে। যোগ শাস্ত্রে নারী শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণায়ামের মাধ্যমে নাড়িগুলো পরিষ্কার করা হয়, যাতে দেহ নদী স্বচ্ছভাবে প্রবাহিত হয়। যোগের মাধ্যমে ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নাড়ির ভারসাম্য তৈরি করা হয়। তন্ত্র মতে দেহ হলো একটি শক্তির পীঠ। এখানে শিব ও শক্তির মিলন ঘটে। দেহ নদী প্রবাহ ঠিক থাকলে কুণ্ডলিনী জাগ্রত হয়, যা চেতনার সর্বোচ্চ স্তরে পৌঁছে দেয়। দেহকে বিশুদ্ধ ও শুদ্ধ না করলে আত্মিক উন্নতি সম্ভব নয়। তাই তন্ত্রে দেহের যত্ন, আহার বিধি ও আচরণকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। সাধকগণ দেহকে একটি তীর্থস্থান হিসেবে দেখেন।
আত্মজ্ঞান লাভের জন্য দেহ নদীর প্রবাহ বোঝা জরুরি। এটি বোঝার মাধ্যমে সাধক তার অন্তর্জগতে প্রবেশ করতে পারেন। পরিশেষ, আমরা দেহ নদীর এক একজন যাত্রী। কেউ এই নদীর ধারা বোঝার চেষ্টা করি, কেউ কেবল বয়ে চলে অজানা পথে। কিন্তু যদি আমরা সত্যিই বুঝতে পারি এই নদীর প্রবাহ, তাহলে আমরা জীবন ও আধ্যাত্মিকতার গভীর অর্থ উপলব্ধি করতে পারব। পরবর্তী পর্বে আমরা জানব দেহ নদীর বিভিন্ন স্তর এবং কিভাবে নদী আমাদের আধ্যাত্মিক জাগরণে সাহায্য করে। আমাদের সঙ্গেই থাকুন আপনার আত্ম অন্বেষণের পথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, স্বাগতম দেহ নদী সিরিজের দ্বিতীয় পর্বে। আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম দেহ নদীর ধারণা এবং প্রাণশক্তির প্রবাহ কিভাবে আমাদের শরীর ও চেতনার উপর প্রভাব ফেলে। আজ আমরা কথা বলবো এরা, পিঙ্গলা এবং সুষুম্না নদী সম্পর্কে। এগুলির অবস্থান, কার্যকারিতা এবং আধ্যাত্মিক গুরুত্ব। প্রথমেই আমরা আলোচনা করব এরা, পিঙ্গলা এবং সুষুম্না অবস্থান ও কার্যকারিতা। আমাদের শরীরে এই তিনটি নদী বা শক্তির চ্যানেল মেরুদণ্ড বরাবর প্রবাহিত হয়। ইরা নদী বাম নাসারন্ধ্রের সাথে সংযুক্ত, চন্দ্র বা শীতল শক্তির বাহক। নারী শক্তির অনুভূতি, সৃজনশীলতা এবং শীতলতার প্রকাশ করে। মস্তিষ্কের ডান অংশের কার্যকলাপের সাথে যুক্ত। শ্বাস-প্রশ্বাস যখন প্রধানত বা নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত হয়, তখন মন শান্ত ও ধীরস্থির থাকে। পিঙ্গলা নদী ডান নাসারন্ধ্রের সাথে সংযুক্ত, সূর্য বা উত্তপ্ত শক্তির বাহক। পুরুষালী শক্তি, কার্যকারিতা, যৌক্তিকতা এবং গতিশীলতার প্রতীক। মস্তিষ্কের বাম অংশের কার্যকলাপের সাথে যুক্ত। শ্বাস-প্রশ্বাস যখন ডান নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত হয়, তখন শরীরের শক্তি বৃদ্ধি পায়, মন বেশি সক্রিয় থাকে। সুষুম্না নদী মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান নদী। ইরা ও পিঙ্গলা যখন ভারসাম্য আসে, তখন সুষুম্না সক্রিয় হয়। এই নদী আত্মজাগরণের পথ খুলে দেয়। ধ্যানের গভীর স্তরে প্রবেশের জন্য সুষুম্না জাগরণ অপরিহার্য। এখন আমরা আলোচনা করব কিভাবে কুণ্ডলিনী শক্তির সাথে সংযোগ ঘটে। কুণ্ডলিনী শক্তির সাথে সংযোগ। কুণ্ডলিনী শক্তি আমাদের মেরুদণ্ডের গোড়ায় মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় থাকে। যখন ইরা ও পিঙ্গলা শক্তি ভারসাম্যপূর্ণ হয়, তখন সুষুম্না নদী সক্রিয় হয় এবং কুণ্ডলিনী শক্তি ধীরে ধীরে উপরের চক্রগুলোর দিকে ওঠে। যখন ইরা সক্রিয় থাকে বেশি, তখন ব্যক্তি কল্পনাপ্রবণ, আবেগপ্রবণ হয়ে পড়ে, সিদ্ধান্তহীনতায় ভোগে। যখন পিঙ্গলা বেশি সক্রিয়, তখন ব্যক্তি অত্যন্ত কর্মঠ হয়, কিন্তু অন্তর্দৃষ্টি ও শান্তি কম থাকে। যখন সুষুম্না প্রবাহিত হয়, তখন কুণ্ডলিনী ধীরে ধীরে জাগ্রত হতে পারে, যার ফলে আত্মজ্ঞান ও চেতনা উচ্চ স্তরে পৌঁছানো সম্ভব। এখন আমরা আলোচনা করব আধ্যাত্মিক গুরুত্ব
ও ধ্যান প্রক্রিয়া নিয়ে। প্রাণায়াম ও নাসিকা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ, অনুলোম বিলোম বা এক নাসারন্ধ্র দিয়ে শ্বাস গ্রহণ, অন্য নাসারন্ধ্র দিয়ে বের করা। নারী শুদ্ধি প্রাণায়াম বা নদীগুলো শুদ্ধিকরণ। ধ্যান, মেরুদণ্ড সোজা রেখে ধ্যান করে সুষুম্না প্রবাহ সহজ হয়। কুণ্ডলিনী ধ্যানের মাধ্যমে শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব। মন্ত্র জপ ও মুদ্রা চর্চা, ওম ধ্যান, গায়ত্রী মন্ত্র এবং নির্দিষ্ট মুদ্রার সাহায্যে নদীগুলির ভারসাম্য আনা যায়। শেষ কথা, আমাদের দেহে ইরা, পিঙ্গলা এবং সুষুম্না নদী শুধু শারীরিক শক্তির বাহক নয়, বরং এগুলো আমাদের আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। যদি আমরা এগুলোর প্রবাহ বুঝতে পারি এবং সচেতনভাবে ভারসাম্য আনতে পারি, তাহলে আমাদের চেতনা উচ্চতর স্তরে পৌঁছানো সম্ভব। এই পর্বের জন্য এটাই ছিল আমাদের আলোচনা। পরবর্তী পর্বে আমরা কুণ্ডলিনী শক্তি জাগরণের গভীর দিক নিয়ে আলোচনা করব। আপনাদের মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। শান্তি ও শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা দেহ নদীর তৃতীয় পর্বে আলোচনা করব গান্ধারী ও হস্তিজিহ্বা নদী সম্পর্কে। প্রথমেই আমরা আলোচনা করব শক্তি প্রবাহ ও মানবদেহের প্রভাব সম্পর্কে। প্রাচীন যোগশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় মানবদেহকে এক মহাজাগতিক শক্তির কেন্দ্র বলে মনে করা হয়। দেহের অভ্যন্তরে অসংখ্য শক্তির প্রবাহ বা নদী রয়েছে, যা প্রাণশক্তি বা প্রাণবায়ুর সংবহন ঘটায়। এই ধারাবাহিকতায় গান্ধারী ও হস্তিজিহ্বা নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গান্ধারী নদী সংবেদনশীলতার স্রোত, এর অবস্থান ও প্রবাহ। গান্ধারী নদী মানবদেহের বাম দিকে প্রবাহিত হয় এবং এটি মূলত ইরা নারীর সঙ্গে সম্পর্কিত। ইরা নারী চন্দ্রশক্তির বাহক, যা শীতলতা, সংবেদনশীলতা এবং মানসিক স্থিরতার সাথে সম্পর্কিত। এর প্রভাব ও কার্যকারিতা। 1. এই নদী সংবেদনশীলতা বাড়িয়ে তোলে, বিশেষত চেতনার সূক্ষ্ম স্তরে। এটি মানুষের আবেগ, অনুভূতি এবং সৃজনশীলতাকে প্রভাবিত করে। 2. গান্ধারী শক্তি ভারসাম্য বজায় রাখলে মনের অস্থিরতা কমে, ধ্যান গভীর হয় এবং চিন্তার স্বচ্ছতা বৃদ্ধি পায়। 3. এই নদীর প্রবাহ বাম চোখের সাথে যুক্ত। এর ভারসাম্যহীনতা চোখের সমস্যার সৃষ্টি করতে পারে। গান্ধারী নদী অসামঞ্জস্য হলে কি হয়? অতিরিক্ত প্রবাহ থাকলে ব্যক্তি অতি সংবেদনশীল হয়ে পড়তে পারে, অল্পতেই কষ্ট পান। দুর্বলতা থাকলে মানসিক বিষণ্ণতা ও হতাশার জন্ম হয়। এখন আমরা জানব গান্ধারী নদী অসামঞ্জস্য হলে তার থেকে বের হওয়ার উপায় সম্পর্কে। চন্দ্র নমস্কার বা যোগব্যায়াম করতে হবে। নাসারন্ধ্র শোধন বা অনুলোম বিলোম প্র্যাকটিস করা যেতে পারে।
শীতল প্রকৃতির খাবার ও মননশীল চর্চা করা উচিত। এখন আমরা আলোচনা করব হস্তচিপা নদী স্থিতিশীলতার প্রতীক, এর অবস্থান ও প্রবাহ। হস্তচিপা নদী মানবদেহে ডান দিকে প্রবাহিত হয় এবং এটি মূলত পিঙ্গলা নাড়ির সাথে যুক্ত। পিঙ্গলা নাড়ি সূর্য শক্তির বাহক, যা উত্তাপ, কর্মশক্তি এবং স্থিতিশীলতার সাথে সম্পর্কিত। হস্তচিপা নদীর প্রভাব ও কার্যকারিতা। 1. স্থিরতা ও আত্মবিশ্বাস। এই নদীর প্রবাহ ব্যক্তিকে স্থির, আত্মবিশ্বাসী ও কর্মঠ করে তোলে। 2. শক্তি ও তেজ বৃদ্ধি। এটি দেহে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং কর্মশক্তি বাড়ায়। 3. টানচোখী কার্যক্ষমতা। হস্তচিপা নদীর ভারসাম্য রক্ষা করে দৃষ্টিশক্তি ভালো থাকে, বিশেষত ডান চোখের উপর এর প্রভাব বেশি। হস্তচিপা নদী অসামঞ্জস্য হলে কি হয়? হস্তচিপা নদী অসামঞ্জস্য হলে অতিরিক্ত প্রভাব থাকলে ব্যক্তি রাগান্বিত, উদ্বেগপ্রবণ ও অহংকারী হয়ে উঠতে পারে। দুর্বলতা থাকলে শারীরিক অবসাদ, শক্তির ঘাটতি ও অসংগঠিত চিন্তাভাবনার সৃষ্টি হয়। হস্তচিপা নদী অসামঞ্জস্য হলে তার থেকে বের হওয়ার উপায়: সূর্য নমস্কার এবং প্রাণায়াম চর্চা করা উচিত। সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। শরীর চর্চা এবং কঠোর পরিশ্রমে কাজ করা প্রয়োজন। এখন আমরা জানব উভয় নদীর ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে। গান্ধারী ও হস্তচিপা নদী মানবদেহে দুই বিপরীত শক্তিকে ধারণ করে। একটি চন্দ্র শক্তির শীতলতা ও সংবেদনশীলতা বহন করে, অপরটি সূর্য শক্তির উষ্ণতা ও কর্মশক্তির নিয়ন্ত্রক। যদি এই দুই শক্তির মধ্যে ভারসাম্য থাকে, তাহলে ব্যক্তি শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হন। এর ভারসাম্য রক্ষার উপায়: ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে উভয় শক্তিকে সমানভাবে জাগ্রত করা। খাদ্যাভ্যাস ও জীবনধারায় ভারসাম্য আনা। আত্মপর্যালোচনা ও মানসিক প্রশান্তি বজায় রাখা। পরিশেষে, গান্ধারী ও হস্তচিপা নদী আমাদের শরীর ও চেতনার গুরুত্বপূর্ণ শক্তি প্রবাহের অংশ। সংবেদনশীলতা ও দৃঢ়তার মধ্যে সামঞ্জস্য বজায় রাখার মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থতা ও আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক সৃষ্টির পেছনে থাকে এক মহাজাগতিক শক্তি। যেমন নদী জন্ম নেয় উৎস থেকে, প্রবাহিত হয় জীবনধারার তৃষ্ণায়, তেমনি মানুষের ভেতরেও রয়েছে এক ধ্রুপদী স্রোত, সৃষ্টি ও মননশীলতার মিলনধারা। আজ আমরা দেহ নদীর তিনটি রহস্যময় প্রবাহ, উষা, যশস্বিনী এবং বহু নদীর গল্প শুনি। এই তিন নদী আমাদের শেখায় সৃষ্টিশীলতা কেবল প্রতিভার খেলা নয়, বরং তা এক অমোঘ প্রক্রিয়া, যা ধৈর্য, অধ্যবসায় এবং আত্মনিবেদন থেকে উৎসারিত হয়। প্রথমে আমরা আলোচনা করব উষা নদী সম্পর্কে।
পোষা নদী সৃষ্টি শক্তির প্রথম ধারা। পোষা নদী হল সেই প্রবাহ যা সৃজনশীলতাকে উর্বর করে। এটি প্রতিটি মানুষের অন্তরে থাকা কল্পনা উন্মেষ ঘটায়। যখন আমরা নতুন কিছু ভাবতে শিখি, নতুন দৃষ্টিকোণ তৈরি করি, তখন আমাদের ভেতরে পোষা নদী প্রবাহিত হতে থাকে। কিন্তু সৃষ্টিশীলতায় এই শক্তি তখনই কার্যকর হয় যখন আমরা আমাদের চেতনাকে শুদ্ধ করি, অহংকারকে বিসর্জন দেই এবং প্রকৃতির সাথে সংযুক্ত হই। প্রাচীন ঋষিরা পোষাকে বলতেন জাগ্রত স্রোত, যা মানুষের বোধ শক্তি জাগিয়ে তোলে। যশস্বিনী নদী প্রজ্ঞা ও মননশীলতার প্রবাহ। যশস্বিনী হল সেই নদী যা সৃষ্টিশীলতাকে পূর্ণতা দেয়। শুধু চিন্তা করলেই তো কিছু সৃষ্টি হয় না, তার জন্য চাই প্রজ্ঞা, ধৈর্য এবং নিরলস সাধনা। একজন কবি যখন নিজের অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করতে চায়, একজন শিল্পী যখন ক্যানভাসে তুলির আঁচল কাটে, একজন দার্শনিক যখন গভীর চিন্তায় নিমগ্ন হয়, তখন যশস্বিনী নদী তাদের মধ্যে প্রবাহিত হয়। এই নদী আমাদের শেখায় যে সত্যিকারের মননশীলতা শুধু একা থাকা নয়, বরং তা মানুষের অভিজ্ঞতা, দর্শন এবং সমষ্টিগত বুদ্ধির সংমিশ্রণে ঘটিত। কুহু নদী সৃষ্টির মূর্ছনা ও অন্তর্দৃষ্টি। যখন পোষা আমাদের কল্পনার দুয়ার খুলে দেয়, যশস্বিনী তা গঠন ও পরিশোধন করে, তখন কুহু নদী নিয়ে আসে চূড়ান্ত উপলব্ধির সুর। কুহু মানে মূর্ছনা, যে সুর হৃদয়ে গভীরে গেঁথে থাকে। এটি সেই নদী যেখানে সৃষ্টি আর আত্মদর্শনের এক অপূর্ব মিলন ঘটে। যখন একজন স্রষ্টা তার সৃষ্টির মধ্যে নিজের আত্মাকে উপলব্ধি করতে পারে, তখন কুহু নদী তার ভেতরে বয়ে চলে। এটি আমাদের শেখায় সৃজনশীলতা কেবল বাহ্যিক প্রকাশ নয়, বরং তা এক অন্তর্দৃষ্টি অনুশীলন, যা আত্মাকে গভীরভাবে ছুঁয়ে যায়। শেষ কথা, পোষা, যশস্বিনী, কুহু এই তিন নদীর স্রোত আমাদের দেখায় সৃষ্টি শক্তি কোথাও বাইরের নয়, তা আমাদের ভেতরেই প্রবাহিত। যদি আমরা আমাদের মননশীলতাকে জাগিয়ে তুলতে পারি, যদি আমরা সৃষ্টির প্রতি নিবেদিত হতে পারি, তাহলে আমরাও হতে পারি এক একটি নদী, যা সৃষ্টির মহাসমুদ্রে গিয়ে মিশবে। এই দেহ নদীর প্রবাহ যেন আমাদের পথ দেখায়, আমাদের সৃষ্টিশীলতা ও আত্মদর্শনে সাহিত্য করে। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেহ নদী সিরিজের পঞ্চম পর্ব, দেহ নদী চর্চা। দেহ নদী বা প্রাণশক্তি প্রবাহ আমাদের শরীরে বিভিন্ন কেন্দ্র ও পথ ধরে প্রবাহিত হয়। যোগ, প্রাণায়াম এবং সচেতন চর্চার মাধ্যমে এই প্রবাহ সক্রিয় করা যায়। যখন দেহের নদীগুলো বাধামুক্ত হয়ে প্রবাহিত হয়, তখন শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হয় এবং আধ্যাত্মিক জাগরণ ত্বরান্বিত হয়। দেহ নদীগুলো সক্রিয়করণ।
দেহে শক্তি প্রবাহকে সক্রিয় করতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যায়। এগুলোর মধ্যে প্রধান হলো যোগ চর্চা। যোগ শরীর, মন ও আত্মার সংযোগ সাধনের একটি বিজ্ঞান। বিভিন্ন আসনের মাধ্যমে দেহ নদীগুলোকে উন্মুক্ত ও সক্রিয় করা যায়। সিদ্ধাসন ও পদ্মাসন মূলাধার ও স্বাধিষ্ঠান চক্রের সংযোগ স্থাপন করে শক্তির উত্থান ঘটায়। ভুজঙ্গাসন মেরুদণ্ডের নমনীয় বৃদ্ধি করে, দেহ নদীর বাধাগুলো দূর করে। শশাঙ্কাসন অন্তর্মুখী ধ্যানের জন্য উপযোগী এবং শক্তির প্রবাহ মসৃণ করে। ঊর্ধ্ব ধনুরাসন হৃৎপিণ্ড ও ফুসফুসকে উন্মুক্ত করে শক্তি সঞ্চালন বাড়ায়। এখন আমরা আলোচনা করব প্রাণায়াম ও শ্বাস চর্চা সম্পর্কে। প্রাণায়াম হলো নিয়ন্ত্রণ শ্বাস প্রশ্বাসের অনুশীলন, যা দেহের শক্তি নদীগুলিকে উজ্জীবিত করে। নাড়ি শুদ্ধির প্রাণায়াম এরা পিঙ্গলা ও সুষুম্না নদী শুদ্ধি ঘটায়। কপালভাতি মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মূলাধার চক্রকে উদ্দীপিত করে। ভস্ত্রিকা প্রাণায়াম দ্রুত শক্তি উত্থান ঘটিয়ে দেহ নদীগুলোকে সক্রিয় করে। উজ্জায়ী প্রাণায়াম ফুসফুসকে শক্তিশালী করে ও হৃৎপিণ্ডের কেন্দ্রীয় নদীগুলোর কার্যকারিতা বাড়ায়। ধ্যান ও কল্পনা চর্চা চক্র ধ্যান দেহে প্রধান শক্তি কেন্দ্রগুলোর উপর মনোযোগ দিয়ে নদীগুলোর প্রবাহ অনুভব করা। শক্তি কল্পনা শরীরের ভেতর দিয়ে শক্তি প্রবাহিত হওয়ার অনুভূতি তৈরি করা। বীজ মন্ত্র জপ ওম লাম বাম রাম জাম হাম ও আহম মন্ত্র উচ্চারণের মাধ্যমে চক্র ও দেহের নদীগুলো উদ্দীপিত করা। পরিশেষে দেহ নদীগুলো সক্রিয় করার জন্য যোগ, প্রাণায়াম ও ধ্যান অত্যন্ত কার্যকরী। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের প্রাণশক্তির সঠিক প্রবাহ নিশ্চিত করতে পারি, যা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেহ নদী সিরিজের শেষ পর্ব, আত্মজিজ্ঞাসার পথ। দেহ নদীর চর্চার মাধ্যমে চেতনার উন্নতি এবং আত্মসাধনার দিক। জীবন যেন এক প্রবাহমান নদী, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবিরাম প্রবাহিত। এই দেহ নদী কেবল জৈবিক অস্তিত্বের বাহক নয়, বরং এটি চেতনা এক মহাসমুদ্রের দিকে প্রবাহিত একটি মাধ্যম। দেহ নদীর গভীরতর উপলব্ধির মাধ্যমে মানুষ আত্মজিজ্ঞাসার পথ খুঁজে পায় এবং চেতনার উন্নতির মাধ্যমে আত্মসাধনার উচ্চতর স্তরে পৌঁছাতে পারে। দেহ নদীর চর্চার মূল দর্শন। দেহ নদীর চর্চার মূল ভাবনাটি আত্মশুদ্ধি ও আত্মসচেতনতার উপর ভিত্তি করে গঠিত। আমাদের দেহ কেবলমাত্র একটি পার্থিব অবয়ব নয়, এটি এক মহাজাগতিক শক্তির বাহন।
দেহের প্রতিটি কোষ, শ্বাস প্রশ্বাসের ধারা, রক্তের প্রবাহ, হৃদয়ের স্পন্দন, এসব কিছু আমাদের চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সাধনার বিভিন্ন পর্যায়ে দেহ নদীর প্রতিটি স্তরকে উপলব্ধি করা যায়। ১. শারীরিক স্তর। সুস্থ দেহ চেতনা উন্নতির প্রথম ধাপ। যোগ ব্যায়াম, প্রাণায়াম এবং সুষম আহার দেহকে পরিশুদ্ধ করে। ২. মানসিক স্তর। চিন্তায় শুদ্ধি এবং আবেগের নিয়ন্ত্রণের মাধ্যমে মনকে প্রশান্ত রাখা জরুরি। ধ্যান ও সঠিক মননশীলতা এতে সহায়ক। আধ্যাত্মিক স্তর। গভীর ধ্যান, আত্মজিজ্ঞাসা এবং আত্ম উপলব্ধির মাধ্যমে চেতনার উচ্চতর স্তরে পৌঁছানো সম্ভব। এখন আমরা জানব দেহ নদী চর্চার মাধ্যমে চেতনার উন্নতি কিভাবে ঘটে। চেতনার উন্নতি কোনো একদিনে ঘটে না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেহ নদীর চর্চার মাধ্যমে চেতনার উত্তরণ সম্ভব হয়, যেমন শরীরের প্রতি যত্নশীল হওয়া। দেহকে সুস্থ রাখলে চেতনা অন্বেষ সহজ হয়। সুষম খাদ্য, যোগব্যায়াম এবং প্রাকৃতিক নিয়ম মেনে চলা দেহ ও মনকে সুস্থ রাখে। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, প্রাণায়াম এবং শ্বাস সচেতনতা দেহের শক্তিকে সঠিকভাবে প্রবাহিত করে এবং মনের স্থিরতা বৃদ্ধি করে। ধ্যান ও মনের প্রশান্তি। নিয়মিত ধ্যানের মাধ্যমে মনের অশান্তি দূর হয় এবং চেতনার গভীর স্তরগুলো উন্মোচিত হয়। আত্মজিজ্ঞাসা ও আত্মবিশ্লেষণ। আমি কে? আমার অস্তিত্বের উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো উত্তর খোঁজার মধ্য দিয়ে প্রকৃত আত্ম উপলব্ধি সম্ভব। প্রকৃতির সঙ্গে সংযোগ। দেহ ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রকৃতির ছন্দের সঙ্গে নিজেকে যুক্ত করলে চেতনার উচ্চতর স্তরে পৌঁছানো সহজ হয়। সেবামূলক কাজ। নিঃস্বার্থ সেবা আত্মার পরিশুদ্ধির জন্য অপরিহার্য। এটি চেতনাকে বিস্তৃত করে এবং অহংকারকে লঘু করে। আত্মসাধনার দিক। দেহ নদী চর্চা কেবল শারীরিক ও মানসিক সুস্থতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মসাধনার এক গুরুত্বপূর্ণ উপায়। আত্মসাধনার কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো, যেমন সংযম ও শৃঙ্খলা। জীবনযাত্রায় নিয়মানুবর্তিতা ও সংযোগ চেতনা বিকাশে সহায়তা করে। নীরবতা চর্চা। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকা এবং অন্তর্মুখী হয়ে আত্মসচেতনতা বৃদ্ধি করা। প্রেম ও করুণার চর্চা। সকল জীবের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে মনকে পরিশুদ্ধ করা। সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি ঊর্ধ্বে ওঠার অনুশীলন করা। সত্য সাধনা। নিজেকে ও পৃথিবীকে সত্যের আলোকে দেখার চেষ্টা করা এবং নিজের সমস্ত কর্মে সত্য ও ন্যায়ের চর্চা করা। মোট কথা, দেহ নদী এক অনন্ত প্রবাহমান পথ, যার গন্তব্য আত্ম উপলব্ধি। এই দেহের মাঝে এক বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে, যা চেতনা উন্নতির মাধ্যমে মুক্তি থেকে ধাবিত হতে পারে। দেহ নদী চর্চার মাধ্যমে
আত্মজিজ্ঞাসার পথ খুঁজে পাওয়া সম্ভব, যা এক পরিশুদ্ধ, উন্নত এবং আলোকিত জীবনের দিশা দেখায়। আত্মসাধনা এই অনন্য যাত্রায় প্রত্যেকেই নিজেদের সত্য স্বরূপকে উপলব্ধি করতে পারে এবং মহাজাগতিক চেতনার সঙ্গে একাত্ম হতে পারে। শেষ কথা, দেহ নদী প্রবাহ হোক চেতনার মহাসাগরে, যেখানে জ্ঞানের ঢেউ, প্রেমের প্রবাহ এবং আত্ম উপলব্ধি আলোকধারা চিরকাল প্রবাহমান থাকবে। ধন্যবাদ।